দেবী সংসদ সদস্য জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি মহোদয়কে আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত আজকের আমাদের সবার সাথে ইফতার ভাগাভাগির কার্যক্রম আজকে যারা আয়োজন করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামী দেবিদ্বার উপজেলার আমির এবং কুমিল্লা উত্তর জেলা সম্মানিত সদস্য সচিব দুইজনই হচ্ছেন শহীদ ভাই, দুই শহীদ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে সাথে আজকের প্রোগ্রামের সভাপতি এই গ্রামের সন্তান সুলাইমান মাসুম ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এনসিপি নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই যে মাহে রমজান উপলক্ষে আমাদের ইফতার সামগ্রী নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমরা আজকে এই মহান উদ্যোগটি যারা নিয়েছে এই ধরনের উদ্যোগের জন্য ব্যাপকতা এবং বিস্তার আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে। এই যে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে এইটা আজকে ভাই বললেন কত সাল, 93 সালে, 1993 সালে হচ্ছে এই পরিষদটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে প্রায় হচ্ছে আজকে 33 বছর। তো 33 বছর যাবৎ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছে। ঠিক একইভাবে আমাদের বিভিন্ন গ্রামে বিভিন্ন ইউনিয়নে এই ধরনের ছোট ছোট বিভিন্ন আমাদের সংগঠন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের গড়ে তোলা প্রয়োজন, যেটির মধ্য দিয়ে আমরা মাদকের বিরুদ্ধে আমরা সামাজিক যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষা বৃদ্ধি, নারী শিক্ষা, কর্মসংস্থান, এই বিষয়গুলোকে নিয়ে যেন আমরা কাজ করতে পারি। এবং আমি দেখলাম আমাদের যারা ইয়াং পপুলেশনের অধিকাংশই দেবিদ্বারের একটা বড় একটা অংশ কোনো না কোনো ভাবে ড্রাগ এডিক্টেড, মিসগাইডেড হয়ে ড্রাগ এডিক্টেড। তো সেই জায়গা থেকে এই ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলো আমাদের তরুণদেরকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখতে পারে। সেজন্য আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার জন্য। এবং আমাকে কিছুদিন আগে আপনার জাস্ট আজকে 1 সপ্তাহ আগে আমাদের যুব কল্যাণ একটা সংস্থা আছে দেবিদ্বারে, তারা 8টা সংস্থাকে পুরস্কার দেওয়ার জন্য তারা হচ্ছে আহ্বান জানিয়েছে, তারা অ্যাপ্লিকেশন আহ্বান জানিয়েছে, কিন্তু একটা অর্গানাইজেশন মাত্র অ্যাপ্লিকেশন করছে। মানে অর্থাৎ এই যে বিভিন্ন যারা করে এরকম 8টা সংস্থা, অবশ্যই গেলে রেজিস্ট্রেশন থাকতে হবে। রেজিস্ট্রেশন না থাকলে সেক্ষেত্রে ওনারা হচ্ছে মানে লিস্টেড করতে পারবে না। তো সেজন্য আমরা চাই আপনারা যারা যেভাবে সামাজিক, সাংস্কৃতিক এবং যেই সংগঠনগুলো আছেন আপনারা এই যুব কল্যাণ পরিষদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে বিভিন্নভাবে সরকারিভাবেও বিভিন্ন অনুদানের এখানে ব্যবস্থা করা হবে। একই সাথে সাথে আমাদের যুবকরা যদি ইউনাইটেড থাকে এই ধরনের অর্গানাইজেশনের মাধ্যমে, তাহলে আমাদের সমাজে যে কিছু নেতিবাচক কাজের প্রভাব রয়েছে এই কাজগুলো আশা করি কমে আসবে। যেমন মাদকের যে বিস্তার, এই মাদকের বিস্তার রোধে আমাদের 2 ধরনের অ্যাকশন আছে, একটা হচ্ছে আইনগত, আরেকটা হচ্ছে সামাজিক সচেতনতা। এই সামাজিক সচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে এই ধরনের সংগঠনের কোনো বিকল্প নাই। দ্বিতীয়ত হচ্ছে ধরেন এখন যে মাটি কাটার এক ধরনের আমরা দেখলাম, এই জিনিসটাকে আমরা প্রাইমারিলি সলভ করতে পারছি, আমরা কিন্তু এটাকে বন্ধ করতে পারছি। বিভিন্নভাবে বিভিন্ন হুমকি ধামকি, চাপ, অনেক কিছুই প্রয়োগ করা হয়েছে, কিন্তু আমরা পরিবেশ আমরা শুধু মাটি কাটাটা দেখতেছি, কিন্তু এটার যে ঝুঁকিটা, এটার যে ধরেন 15-20 বছর পরের যে ঝুঁকিটা, সেটা কিন্তু আমরা আমলে নিচ্ছি না। পরিবেশের যে বিষয়টা, আপনি নদীর মধ্যে যে জায়গাটায় মাটি কাটা হয় ধরেন 2 একর জায়গায়, এই 2 একর জায়গার টপ সয়েলটা যখন উঠাই নেওয়া হয় আশেপাশের আরো অন্তত 10-15 একর জায়গা কিন্তু ভেঙে যায়। এবং আপনি হয়তো একটা বছরে 5 কোটি টাকা 10 কোটি টাকার মাটি নদী থেকে উঠাইলেন, এরপরে যে বর্ষার সিজনে আমার সরকারি বাজেট চলে যায় হচ্ছে 15-20 কোটি টাকা এই যে বন্যার সময়। তাহলে সরকার বিভিন্ন ভাবে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেক বছর আমাকে নদীর বাঁধ রক্ষার্থে আমাকে একটা বাজেট আমাকে প্রণয়ন করতে হচ্ছে।
নদীর পাশের যে মানুষগুলো আছে, আশেপাশের যে মানুষগুলা, তাদের জীবনমান হচ্ছে সেখানে ক্ষুণ্ণ হচ্ছে। প্রত্যেক বছর তাদেরকে দেখা যায়, এই যে শিবনগরের আমাকে একজন বলল যে উনি গত 20 বছরে ওনার 4টা বাড়ি পাল্টাইতে হয়েছে। তো একটা মানুষের যদি 4টা বাড়ি পাল্টাইতে হয় 20 বছরে, আর থাকেই কি? তো এই যে দেখেন পরিবেশের যে আমরা যে দীর্ঘমেয়াদী যেই আমাদের ঝুঁকিগুলো, সেগুলো কিন্তু আমরা দেখি না। আমরা সাময়িক যেই ঝুঁকিটা আছে আমরা সেই ঝুঁকিটা দেখি। সেজন্য আমাদেরকে বিভিন্নভাবে প্রেশার, বিভিন্ন এক্ষেত্রে আমি রাজনৈতিক দলগুলো যারা আছে আপনাদের আমরা চাই একটা মিউচুয়ালি আমরা পরিবেশের দীর্ঘমেয়াদী যে ঝুঁকিটা হোক সেটা কিন্তু দায়ভার আমাদেরকে নিতে হবে। আপনি কিন্তু এটা সুযোগ এড়ানোর মানে এটা কোনোভাবে আপনি এটা সুযোগটা এড়াইতে পারবেন না। প্রত্যেক বছরে ত্রাণ দিলাম, আমরা মুড়ি চিরা নিয়ে মানুষের কাছে দৌড়াইলাম, বন্যার পানি আসলো, আমরা নৌকা নিয়ে কিছুদিন ত্রাণ কার্যক্রম পরিচালনা করলাম, এটা কোনো সাস্টেইনেবল সমাধান না। সাস্টেইনেবল সমাধান আমার নদীগুলাকে, আমার সেক্ষেত্রে হচ্ছে আমাকে অবশ্যই নদীগুলাকে আমাকে প্রবাহমান রাখতে হবে। এই কার্যক্রমকে গতিশীল করার জন্য আমরা লাস্ট এই যে 15 দিনে আমরা কয়েকটা কাজ করছি। সেটা হচ্ছে আমরা যে কাজটা করছি, যেমন ধরেন আমরা নদী পরিবেশের দিকে আমরা কতটা হচ্ছে নজর দিচ্ছি। দেখেন আমরা আসার পরেই আমরা দেখেন 10টা খাল আবার যেন পুনঃখনন করা হয়, এটার জন্য আমরা ডিউ দিয়েছি। একটা হচ্ছে মঞ্চুবাড়ি খাল, এটা 3 কিলোমিটার, ধামতি খাল, চেপাড়া খাল, খিরাই খাল, নোয়াগাঁও খাল, আসাদনগর খাল, বেগমাবাদ খাল, ফুলতুলি খাল, শিবপুর খাল, গাংতিয়ার খাল, গজারিয়া খাল, এটা হচ্ছে টোটাল 11টা খাল। এরপরে আছেন সরকার থেকে 6টা খাল পুনঃখনন করে দিবে। এই যে নতুন একটা প্রকল্প নেওয়া হয়েছে 31 কোটি টাকার, এটার 6টা খাল খনন করে দিবে। একটা হচ্ছে মরিচা থেকে সিদ্ধেশ্বরী একটা খাল আছে, এটা 26 কিলোমিটার, এই খালটা আবার পুনঃখনন করা হবে। রামপ্রসাদ খাল, মনোয়ার খাল, তারপর হচ্ছে বেজিরমার খাল, ধোলাই খাল, সিদ্ধেশ্বরী খাল, এই সবগুলো হচ্ছে দেবিদ্বার। অনেকগুলো খাল এগুলো হচ্ছে আমরা নাম শুনিও নাই। আমরা এই সরকার শুরু করে আমাদের সরকার, আমরা প্রত্যেকটা বাংলাদেশ এখন যারা ক্ষমতায় আসবে, প্রত্যেকটা গভর্নমেন্টের বা ক্ষমতায় আসতে চায়, তাদের এনভায়রনমেন্টাল যে অ্যাক্টিভিটি গুলা, পরিবেশের যে অ্যাক্টিভিটি গুলা, এগুলাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। আপনি যদি পরিবেশকে কম্প্রোমাইজ করে, পরিবেশের সাথে কোনোভাবে সমঝোতা করে আপনি এই দেশটাকে চালাইতে পারবেন না। কারণ এই যে এখন দেখেন গরম, কি পরিমাণ গরম পড়ে, অসিজনে গরম, অসিজনে বৃষ্টি, অসিজনে ঠান্ডা, মানে এটি কোনো আগের মধ্যে কি কোনো রুটিন আছে? আপনি দেখেন আগে কিন্তু একটা রুটিন অনুযায়ী চলতো, আপনি বলতে পারতেন কখন ঠান্ডা পড়বে, কখন বৃষ্টি পড়বে। এখন এই যে আনসার্টেন বৃষ্টি হয়, এগুলো কি ফসলের জমির ক্ষতি করে না? যেমন দেখবেন শীতকালে বৃষ্টি আসতেছে, আবার যে সময় বৃষ্টি পড়ার কথা না ওই সময় বৃষ্টি আসতেছে, আবার যখন বৃষ্টি আসার কথা তখন আবার বৃষ্টি আসতেছে না। এই যে আমাদের এগুলা পরিবেশের ক্ষতি করতেছে না, আমাদের ফসলের ক্ষতি করতেছে, আমাদের একটা ব্যাপক হারে আমাদের হচ্ছে জীবিকার পরিবর্তন করতে হচ্ছে। এখন দেখবেন কৃষকরা কিন্তু তাদের পেশা পরিবর্তন করে, আপনার হচ্ছে দেখা যায় ডে লেবার হয়ে যায়, বিদেশে চলে যায়। এটা আমাদের কৃষিকাজে একটা ক্ষতি করে। আমাদের মোহনপুর ইউনিয়ন, এলাহাবাদ ইউনিয়ন, জাফরগঞ্জ ইউনিয়ন, সুলতানপুর এবং বরকামতা ইউনিয়ন, এই ইউনিয়নগুলো থেকে আমরা হচ্ছে কৃষি উৎপাদনে আমাদের সবচেয়ে বেশি। তো এই জায়গাগুলোতে আমাদের পরিবেশের ক্ষতি হয়, কৃষির ক্ষতি হয়, এমন কোনো কাজ আমরা কখনই করতে দিব না। সেজন্য আমরা যেন নাব্যতা, আমাদের নদীর এবং খালের নাব্যতা যেন আবার ফিরে আসে, আবার কৃষকের যেন খালের পানি দিয়ে কৃষি কাজ করতে পারে, সেজন্য খালগুলো পুনঃখনন করা হচ্ছে। নদীর পানি যেন প্রবাহমান থাকতে পারে এবং নদী যেন প্রত্যেক বছর এভাবে ভেঙে না যায়। প্রত্যেক বছর আপনি মনে করতে পারেন আমি তো মাত্র 2 একর জায়গা থেকে মাটি নিতেছি, ভাই 2 একর জায়গা না, এটার ইম্প্যাক্ট কিন্তু 2 একর জায়গার মধ্যে পড়তেছে না, এটার ইম্প্যাক্ট পড়তেছে আশেপাশে পুরো 10-15 একর জায়গাতে এটা পড়তেছে। সরকার তো প্রত্যেক বছর আপনাকে এটার জন্য ভর্তুকি দিবে না, তো সেজন্য আপনাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে। সেটার জন্য ইট ভাটার মালিক যারা আছে, ইট ভাটার মালিক আপনারা যারা আছেন, আপনারা এখানে অন্তত 15টা-16টা ইট ভাটা আছে যেগুলোর কোনো লাইসেন্স নাই, যেগুলো অবৈধ, এবং আপনি অবৈধ ব্যবসা করতেছেন। তো সুতরাং আপনি যদি মনে করে থাকেন বা আপনারা যদি মনে করে থাকেন আপনারা আমাকে থামাইতে পারবেন, এটা কোনোদিনও থামাইতে পারবেন না, নেভার, ইম্পসিবল। কারণ
ভোটের আগের দিন বা ভোটের সময় আপনারা আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছেন, এটা করছেন সেটা করছেন, থামাইতে পারছেন আপনারা? পারেন নাই তো। আমার মায়েরা সকালবেলা উঠে গিয়ে ভোট দিয়ে আসছে, তরুণরা ভোট দিয়ে আসছে। সুতরাং আমার ম্যান্ডেট তাদের কাছে, আমার ম্যান্ডেট তাদের কাছে। আমি আপনাদের কাছে কথা দিছিলাম না পরিবেশের ক্ষতি হয়, অবৈধ ইটভাটা, বৈধ না, যারা সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করেন তাদের হিসাব আলাদা, অবৈধ ইটভাটা এটা আমরা বন্ধ করবো বলছিলাম না আপনাদেরকে? তাহলে আমার জবাবদিহিটা কার কাছে? আমাদের জবাবদিহিটা ভোট দিচ্ছেন আপনারা, আপনাদের কাছে আমার জবাবদিহিতা না? জবাবদিহিতা কিনা? তার মানে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি কতিপয় অবৈধ ইটভাটার মালিকের কাছে কি মাথা নত করার কোন আমার দরকার আছে? আমার দরকার আছে? তারা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারা বাঁচাইতে আসবেন না? আসবেন তো নাকি? আসবেন না? আমি শুনেন, আপনাদের কাছে আমি দায়বদ্ধ, কোন রাজনৈতিক দলের কাছে না, রাজনৈতিক নেতার কাছে না, কোন হচ্ছে ইটভাটার মালিকের কাছে না। সুতরাং গতকাল ইটভাটার যারা হচ্ছে অবৈধ মাটি কাটতে ঘুমতি দিতে যাবে, প্রত্যেকবার মামলা খাবে। হাইকোর্ট কিন্তু অর্ডার দিয়ে দিছে, যেই যাবে মামলা খাবে, যেই যাবে মামলা খাবে। মানে মামলা ছাড়া এখন আর কোনো উপায় নেই। আপনি যদি অবৈধ মাটি কাটতে যান, যেই যাবে মামলা খেয়ে আসতে হবে, কোনো সুযোগ নাই। এবং অনেক নেতা আছে আমাদের আশেপাশে পরিচিত, আমরা দুঃখজনক, তারা ওই ইটভাটার মধ্যে হচ্ছে তাদের টাকা লাগায়, এটাকে কি যেন বলে, ফত্তনে ইট কিনে, দাদনে ইট কিনে। আপনি তো অবৈধ ব্যবসার মধ্যে আপনি টাকা দিচ্ছেন, জনগণের ক্ষতি হচ্ছে, আপনার বাচ্চাটার ক্ষতি হচ্ছে, আপনার বাচ্চা দীর্ঘমেয়াদী এখানে ক্ষতি হচ্ছে, সে সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, সেগুলো করতেছে। এখন যারা রুলস এন্ড রেগুলেশন মেনে ব্যবসা করবে, সরকারের সাথে যাদের নিয়ম মেনে ব্যবসা করবে, ট্রেড লাইসেন্স যাদের আছে, যারা ইভেন যখন লাইসেন্সটা নিছে, আপনি কিন্তু লাইসেন্সের মধ্যে আপনি লিখছেন আপনার মাটির উৎসটা কোথায়। আপনি যখন সরকারকে ইটভাটার লাইসেন্সের জন্য আপনি জমা দিচ্ছেন, তখন কিন্তু ওখানে লেখা ছিল যে আপনি কোন জায়গা থেকে মাটি আহরণ করবেন, তো নিশ্চয়ই ওখান থেকে আপনি আহরণ করেন। সিম্পল। এখানে তো আমি আপনাকে ভাই বাধা দিচ্ছি না, আমি যেটা ন্যায় বিরুদ্ধে কাজ, আইনের বাইরে যেটা কাজ, এটা আমি ঠেকাবই, কেউ আমাকে আটকাইতে পারবে না, কেউই না। তো সেজন্য আপনারা যারা আছেন, আমি এই যে ইঞ্জিনিয়ারের কাছে, আমি এখানে আসার পরে এই রাস্তাটা আমি দেখলাম, আমি ইঞ্জিনিয়ারের কাছে পাঠাইছি মাত্র 2টা রাস্তা। একটা হচ্ছে কুড়াখাল থেকে মোহাম্মদপুর উঁচা দিঘির পার হয়ে শুভপুর রাস্তার মাথা, আরেকটা হচ্ছে চরবাখর থেকে এলাহাবাদ হয়ে নবিয়াবাদ মডেল কলেজ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আমার সাথে মাত্র ইঞ্জিনিয়ারের কথা হয়েছে এখানে আসার পরে। উনি আজকে বিকালে আসবেন, আইসা দেখে আমাকে এটা আপডেট জানাবেন যে এটা কোন পর্যায়ে আছে। রাস্তা অনেকগুলা পর্যায়ে হইতে পারে, 1 নম্বর পর্যায়ে হইতে পারে এটা হয়তো টেন্ডার হয়েছে, কাজ চলবে, একটা হইতে পারে টেন্ডার দিছিল, কন্ট্রাক্টর পালাই গেছে, একটা হইতে পারে কোনো টেন্ডারই হয় নাই, এখন হয়তো এটা প্রজেক্ট মেকিং চলতেছে, বিভিন্ন পর্যায়ে হইতে পারে। তো এটা আমি মানে হোয়াট এভার, মানে কোন ফর্মে আছে, এটা কি কাজ চলতেছে, চলমান নাকি কি, এটা আমাকে আপডেটটা জানাবে। দেখেন এটা একটা অনেক বড় কাজ, তো আমি আস্তে আস্তে আমার সময় লাগবে। আমি শপথ নিয়েছি 17 তারিখ, আজকে হচ্ছে কয় তারিখ? 2 তারিখ না 3 তারিখ, মানে 16 দিন হয়েছে। আর 16 দিনের কম হয়েছে, এই মাসটা আবার 2 দিন কম ছিল, 2.5 মাস ছিল, 14 দিন হয়েছে। তো আমার এই জিনিসগুলো বুঝতেও একটু সময় লাগবে, সময় লাগবে না, আমার একটু বুঝতেও সময় লাগবে। তাও আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে, আমি কোন কোন জায়গায়, এবং আমি এই মাসের শেষের দিকে, মানে অর্থাৎ এই মাস যেদিন শেষ হবে সেই দিনই আপনারা এই মাসের যত কার্যক্রম আপনারা জানতে পারবেন, যে এই মাস আমি 1 মাস কি কি করছি, এবং 1 মাসে কি কি পরিমাণ হচ্ছে বরাদ্দ বিভিন্ন জায়গায় গেছে, কি কি পরিমাণ কাবিকা টিআর, এগুলো আগে গোপনে হইতো না, মানে আপনার চেয়ারম্যানে কি আসছে এটা আপনি জানতেন। একদম এই মাসের শেষের দিকে, 17 তারিখ তো, 20 তারিখের মধ্যে আপনি জানবেন আপনার ইউনিয়নে কয় টাকা আসছে, আপনি জানবেন। মানে অর্থাৎ আপনি আমাদের একটা পেজ থাকবে, এই পেজ হাসনাত আব্দুল্লাহ এমপি মিডিয়া সেল, ওখান থেকেই আপনি জানবেন আপনার ইউনিয়নে এই মাসে কয় টাকা গেছে, সরকার হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে কয় টাকা দিছে, কৃষি খাত থেকে কয় টাকা দিছে, আপনার ইয়া থেকে প্রত্যেকটা থাকবে, কয় টাকা দিতেছে সরকার আপনার। আমার লুকায় লাভ আছে? আমি যদি এখান থেকে কিছু টাকা মেরা দিতাম তখন লুকাপ চুরির প্রশ্ন আসছে, আমার তো মেরা দেওয়ার কোনো বিষয় আসতেছে। এটা হচ্ছে আপনি দেখবেন, এটা একদম আপনি দেখবেন যে, এবং এই যে টিআর কাবিকা চাল গম যারা যারা দিছে লিস্ট আমার কাছে আছে, মেম্বার চেয়ারম্যান দিছে, কোন মেম্বারের কয় টাকা দিছে কোন রাস্তার জন্য, এটা আপনি লিস্ট পাবেন, যাতে করে আপনি উপরে ধরতে পারেন। একটা টিআর কাবিকা যারা এটা কাজ করতে 15 দিন লাগে। সুতরাং আপনি তো দেখবেন যে আপনার এলাহাবাদ ইউনিয়নে, যেমন এলাহাবাদ ইউনিয়নে আমি যদি দেখি, আচ্ছা এখানে দেখেন আমাকে ইঞ্জিনিয়ার মাত্র রিপোর্ট পাঠাইছে, সেটা হচ্ছে 1 নম্বর রাস্তা, অর্থাৎ কুড়াখাল থেকে মোহাম্মদপুর উঁচা দিঘি পার হয়ে শুভপুরের যে রাস্তাটা, এই রাস্তাটার বরাদ্দ আছে, প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে, আজ প্রাক্কলন কুমিল্লা যাবে, মানে প্রজেক্ট আজকে কুমিল্লা যাবে। এটা হচ্ছে 1 নম্বর রাস্তা রিপোর্ট।
আর 2 নম্বর রাস্তাটা রিপোর্ট হচ্ছে 2 নম্বর রাস্তা অর্থাৎ চরবাকর থেকে আলাহাবাদ হয়ে নবিয়াবাদ মডেল কলেজ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটার রাস্তা প্রশস্তকরণের কাজ চলমান আছে। আছে আছে মানে কাজ স্লো, কিন্তু কাজ স্লো। হ্যাঁ আচ্ছা শোনেন শোনেন ভাই, এখানে লুকাচুরির কোনো কিছুই না। এখানে আগে আচ্ছা আপনি ওই আচ্ছা যে রাস্তার কাজ চলমান আছে ওই রাস্তা তো আপনার হচ্ছে 1 বছর ধরে নাকি কাজ চলে, কোনো কাজ নাকি আপডেট হয় না। 2 বছর। হ্যাঁ, ওটা ওই যে মাঝখানে ঠিকাদার ছিল কি, ঠিকাদার ছিল না, ওরা 1 মাস যাবত আবার নতুন কাজ শুরু করছে। এটা কবের মধ্যে রাস্তাটা কমপ্লিট হতে পারে? স্যার এই রাস্তাটা কবের মধ্যে কমপ্লিট হবে এটা? আমরা তো চাচ্ছিলাম স্যার ওদেরকে বলে দিছি যে জুনের মধ্যে শেষ করার জন্য আর কি। এটা তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। চার মাস। না, এটা তো অনেক দিন। জুন তো মাঝখানে বৃষ্টি হয়ে যাবে, বৃষ্টি হলে তার কাজ করতে পারবেন। আমরা স্ট্রিক্টলি ভাবে বলে দিচ্ছি স্যার, যদি ওরা জুনের মধ্যে শেষ না করতে পারে তাহলে আমরা ওদের পেনাল্টি করে বের করে দেবো আর কি। না না, এটা তো জনদুর্ভুক্ত ইয়া হইলো। আপনি এটা কাজ করেন, ওনাদের সাথে বসেন, ওনাদের সাথে বসে বলেন এটা যেন আপনার হচ্ছে কাজ যদি রেগুলার করে একদম মানে হার্ড এন্ড সোল 2 মাস লাগবে না। আপনি ওনাদের এপ্রিলের লাস্ট উইক পর্যন্ত টাইম দিয়ে দেন। টাইম দিয়ে ওনাদেরকে অবশ্যই অবশ্যই এপ্রিলের মধ্যে, কারণ বৃষ্টি শুরু হলে কিন্তু কাজ করতে পারবেন। আর আছে 1 নম্বর রাস্তাটা, ওই রাস্তায় যাচ্ছি তো স্যার, রাস্তায় যাচ্ছি। আর 1 নম্বর রাস্তাটা আমরা কবে শুরু করতে পারবো? স্যার আমরা যে কেবল যে নতুন একটা হয়েছে আর কি, প্রকল্প হয়েছে স্ট্রং নামে, ওইটা আমরা প্রস্তাব আছে তো, ওইটা আমরা এস্টিমেট পাঠাচ্ছি আজকে। ওকে ঠিক আছে, আমাকে তো একটু ওইটা আপডেট আমরা দিয়ে হয়তো দিন। স্যার হ্যাঁ ঠিক আছে, সালাম। এটা দেখেন আপনার। আচ্ছা আরেকটা বিষয় শোনেন, আপনারা শোনেন, সরকারের সবসময় দোষ নাই। সরকারের কিন্তু আপনারা দেখেন, আপনারা পুকুর যে করেন, রাস্তার পাশে পুকুরগুলো আছে না, এই যে রাস্তা করবে, রাস্তা করার সময় কি এটা সরকারের কাজ আপনার রাস্তার পাশ দিয়ে চলে গিয়া করে দেওয়া? ওই যে রিপেয়ারিং ওয়াল করে দেওয়া, এটা কি রাস্তার কাজ? শোনেন, আপনি আমাদের ভোট দিবে, আগামী 5 বছর পর আল্লাহ বাঁচায় রাখবে কি রাখবে না আমি জানি না। আমার অনেকে এখন বলে তুমি যদি এমনি এখন ইয়া করো আগামী 5 বছর পরে তো জিততে পারবা না। আমার আগামী 5 বছর পরে কালকার মাগরিবের ওয়াক্তের ফয়সালাও তো আমি জানি না, তাই 5 বছর পরে ইয়া দেখে আমার দরকার নাই। তো আপনারাও তো সমস্যা প্রবণ মানুষ। আমি যদি এই রাস্তা দিয়ে যাই, যতগুলো পুকুর আছে পুকুরগুলো একদম রাস্তা ঘেঁষে না। যাদের পুকুর আছে আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, এটা আপনারা মনে করেন কিনা? আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, সবগুলো পুকুরে জরিমানা করা হবে, একদম এগুলোর মাছ উঠে এগুলো বেঁচে ফেলা হবে। আপনারা যারা মনে করেন রাস্তাটা হচ্ছে, আপনারা যারা মনে করেন এই যে এখানে যারা আছেন, আপনারা যারা মনে করেন রাস্তাটা আপনারা পুকুরের পার, আপনারা এই 1টা বছর সময় নেন, সামনে বৃষ্টি আসার আগে আপনারা পারগুলা বাঁধেন নিজের পয়সা খরচ করে। কারণ রাস্তাটা পুকুরের পার না, রাস্তা থেকে আপনার পার থাকবে, রাস্তার পরে পার থাকবে, পারের পরে পুকুর থাকবে। এখন আপনি পারসহ কাইটা ফেলবেন, কাইটা ফেলে আপনি রাস্তাটাকে বানাবেন পার, এবং রাস্তাটা যখন করবে তখন রাস্তার পরে এবং পুকুর গেছে সরকারি টাকা দিয়ে রিপেয়ারিং ওয়াল দিবে, সরকার তো এত ঠেকা পড়ে নাই। এবং আপনার যখন এই পারটা করা হচ্ছে তখন কিন্তু রিপেয়ারিং ওয়ালটা না করলে রাস্তাটা কিন্তু ভেঙে যায়, তখন এই দায়টা আপনার উপরে পড়ে। তো সুতরাং আগামী বর্ষার আগে আপনাদের যারা পুকুর ঘাট আছে একদম রাস্তার পাশে, আপনারা এগুলো রিপেয়ারিং ওয়াল এবং পার আপনারা নিজের পয়সায় দিবেন। আর যদি কোনো রাস্তা ভাঙে আপনাদের পুকুরের মাছ বিক্রি করে লিজ দিয়ে ওই রাস্তা করা হবে, আপনাদের পুকুরের মাছ সত্যি বিক্রি করে ফেলা হবে, কারণ আপনি সরকারের টাকার ক্ষতি করতেছেন না। তো এই কাজটা কখনই করবেন না আপনারা। শুনেন, সরকার আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী। এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী, কারণ তাকে তো আপনার সহযোগিতা করতে হবে। ড্রেজার দিয়ে কি সরকার মাটি কাটে? ড্রেজার দিয়ে কি সরকার মাটি কাটে? ড্রেজার দিয়ে মাটি যে কাটে, যে জায়গাটা বেছে সেও আপনি, যে মাটিটা কিনে নেয় সেও আপনি।
আপনাদের মধ্যে থেকে তো নাকি নাকি আসমান থেকে বরুড়ার এক লোক আইসা আর লালমাইয়ের এক লোক আইসা বান্দরবনের এক লোক আইসা এখানে মাটি কাটে? তো এটা করে তো আপনারাই। আর কিসের আমলিক করে আপনি? যে আপনার তাহলে সে কে? আপনার হয় ভাই নাইলে চাচা, আপনার মানুষই তো। তো আপনি যদি সরকারকে বিপদে ফেলান তো সরকার কয়জনকে ধরবে? সচেতনতা কার মাঝখান থেকে আসতে হবে? আপনার মাঝখান থেকে আসতে হবে। যে গ্রাজার দিয়ে মাটি কাটবে, যে গ্রাজারের জমিটা থেকে মাটি কাটে এর আশেপাশে 10-12টা জমির রাস্তা মাটি ভেঙে যায় এবং টপ সয়েলটা নষ্ট হয়ে যায়। কারণ এই মাটিটা যখন কাটছে আগামী বর্ষায় তো এই মাটিগুলা ভাইয়া এগুলো আবার এই মাটিটা আবার সমান হবে। তো এই জিনিসগুলো আপনারা করবেন না। তো যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে কয়েকটার প্রতিপক্ষ না, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থাকতে পারে। আমরা যদি সবাই সহযোগিতা করি এই ধরনের সংগঠনের মাধ্যমে মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সহ আমরা নিজের যদি আমরা হচ্ছে কি আমরা যদি সবাই নিজে চেষ্টা করি তাইলে হচ্ছে আমাদের সমাজটা পরিবর্তন সম্ভব। আদারওয়াইজ একজনে কোনোদিন সমাজ পরিবর্তন হবে না। আমি সুর পুলিশ পাহারা দিতে হবে, আমি আসলে ঠিক থাকবে, আমি চলে গেলে সব আবার হচ্ছে গিয়া আপনার হচ্ছে আবার চুরি করা শুরু করবে। এটা কি সম্ভব কোনোদিন? এটা কোনোদিনও সম্ভব না। সেজন্য প্রিয় মা বোনেরা, আপনারা যারা আছেন আমাদের প্রত্যেকটা কাজ, যেমন কিছুদিন আগে আপনাদের স্কুল কমিটি নিয়ে মনে হয় একটা ঝামেলা হয়েছে বা এই টাইপের কোনো কিছু একটা, আপনারা এগুলো সামাজিক ভাবে একসাথে বসে মুরব্বীদের পরামর্শ আপনারা সমাধান করেন। আমি তো আসলে সব সিদ্ধান্ত নিজে দিতে পারবো না। আপনাদের 10টা মানুষের সাথে বসা আমি বলবো যে ভাই কোনটা করলে ভালো হয়, আপনারা যেটা বলবেন আমি তো এটাই শুনবো। নাকি নাকি আমার কার ঘরে কি চাল দিয়ে রাঁধছে, মারামারি লাগছে, মোড়া চাল দিয়ে ভাত খাবো না সিকোয়েন্স চাল দিয়ে লাগবো, ফোন দিছে সেহরিতে আপনার কোন একটা গ্রামের, আমি নাম বলতেছি না অসম্মান বোধ হবে, কোন একটা গ্রামে সেহরির মানে ব্যান্ডাই ভাত খাওয়া লইয়া মারামারি লাগছে, বুঝছেন? এটা হচ্ছে জামার কত হয়েছে ব্যান্ডায় 2টা রাঁধতে হইব, আর বউর কত হয়েছে না রাইতে রাইন্দা রাখবো ব্যান্ডায় 2টা গরম করে খাইব। তখন এটা লাগা লাগছে মানে মারামারি লাগিয়া বউ গেছে গা জিয়ের বাড়িতে, মানে জিয়ের শ্বশুর বাড়িতে গেছে গা গিয়া, তখন আবার হচ্ছে কি জামাইয়ের নামে আমার কাছে দিছে অভিযোগ। এখন আমি এই বিচার কি করাম কোন মানে আপনি আমার কোন যে ব্যান্ডায় কি রান্ধন কি রাইতে রানবো নাকি হচ্ছে ব্যান্ডায় 2টা রানবো, এটা আমি এই সমাধান আমি কি দিব বলে। এখন এই জিনিসগুলো তো আপনারা একটু সামাজিক ভাবে নিজেরা একটু বসতে হবে, তাই না? তো এই জিনিসগুলো আপনারা নিজেরা বসেন, আমরা যদি সবাই ইউনাইটেড থাকি আমরা ইনশাল্লাহ সুন্দর একটা সমাজ করতে পারবো আমরা ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, কষ্ট করে যারা আজকে আসছেন, আমরা আমাদের নিজেদের ইফতার আপনাদের ইফতার আমরা সবাই ভাগাভাগি করে খাবো। সামনে ঈদ আসছে, ঈদের আনন্দ আমরা সবাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিব, যাতে করে আমাদের নিজেদের মধ্যে কোনো বৈষম্য আমরা না থাকি। সরকারের পাশাপাশি এই ব্যক্তি উদ্যোগগুলো চলুক, অব্যাহত থাকুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্যান্ডাইটার বাদ রান্দারান দেখতে মারামারি করিয়েন না। আপনারা যারা আছেন মুরব্বীরা, দাদারা, চাচারা, ব্যান্ডাইতে যদি জেডিরা একটু আগে রাইন্দালায় কোনো সমস্যা নাই, একটু গরম করে খাইয়া নিয়েন, মানাই নিয়েন। আর অথবা আপনারা একদিন নিজেরা ব্যান্ডাই রাইন্দা জেডিরা একটু ডাক দিয়েন যে 40 বছর তো আমার রাইন্দা খাওয়াইছ, আমি আবার একটু তোমার রাইন্দা খাওয়াইছি, ঠিক আছে? একটু নিজের কাজে একটু নিজে করেন, একদিন ইফতার বানায়েন, পারবেন? একদিন অনেকে তো 20-25 বছর ধরে সংসার করেন না, আপনারা ইফতার বানিয়েছেন না কোনোদিন? একদিন একটা কাজ করেন, বাসার কাজটা একটু উল্টা করেন। একদিন আমরা জেডি চাচি মামি যারা আছে আপনারা একদিন বাসায় বসে থাকেন, আপনারা দোয়া দুরুজ করবেন, আত্মীয় স্বজনের লগে একটু কথাবার্তা বলবেন, এই বাড়ি ওই বাড়ি যাবেন, আর চাচারা হচ্ছে ইফতার গুলা বানাবেন, ইফতার বানাইয়া ওনাদেরকে একটু খাওয়াবেন। পারবেন না? একদিন তো ব্যতিক্রম হইতেই পারে, পারে না? এটা সম্ভব কিনা? এটা সম্ভব না? সম্ভব তো ইনশাল্লাহ। তাইলে আমরা একটা কাজ করেন, যেহেতু আপনাদের গ্রামে শহীদ ভাই আছে, মাসুম ভাই আছে, আপনারা একটা প্রোগ্রাম করেন, একটা যে কোনো একটা ইফতার গ্রামের কিছু পুরুষ আছে তারা মিলে আয়োজন করবে, আর ওই দিন সব আন্টিরা আমরা দাওয়াত দেবো। এটা করা যায় না? এটা করা যায় কিনা? আপনারা তাইলে একটা বড় মাঠে বা মাদ্রাসায় গ্রামের যত এটার পোলাপাইন আছে কারাগারে, এখানে ইয়াং পোলাপান, আপনারা এই উদ্যোগটা নেন, আপনারা একটু উদ্যোগটা নেন, বাড়ি বাড়ি চাল সংগ্রহ করে নিজের পকেট থেকে 100-500 টাকা দিয়ে আপনারা পুরুষরা ওই দিন সব কার্যক্রম করবে।
নিজেরা রান্না করুন, বাবুর্চি ভাড়া করবেন না। আপনারা একদম দেখেন নিজের কি কষ্ট, বাবুর্চি ভাড়া করবেন, এটা উৎসবের মতো হোক না, সমস্যা কি? এটা ওই আগে আমরা জুলাপাতি খেলতো না, এটা উৎসবের মতো হইলো। দেন ওই দিন আপনার আন্টিদেরকে দাওয়াত দিবেন, আন্টিদেরকে দাওয়াত দিয়ে ওই দিন আপনারা খাওয়াবেন, পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। এবার রোজা একটু এটা চেষ্টা করেন আপনারা, সুন্দর হবে কিন্তু। শেষ রোজার দিকে করেন, ওই ঢাকার অনেক আত্মীয় স্বজন আসবেন ঈদ করতে, শেষের দিকে করেন, তাহলে দেখবেন ভালো লাগবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।